হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নিজের সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলেছ কখনো? আবার সেই হারিয়ে ফেলা প্রিয় জিনিসটাকে খুঁজে পেয়েছ কখনো? হারিয়ে ফেলার দুঃখ আর খুঁজে পাওয়ার আনন্দ, কোনটা সব থেকে বেশি নাড়া দিয়ে যায় বলতে পারো? না, বোধহয় এই দুটো অনুভূতি একেবারেই অতুলনীয়, তাই না? রুদ্রজিৎ আর রাইয়ের একে অন্যের সাথে পরিচয়, মেলামেশা, ঘনিষ্ঠতা, এসব কিছু তো সিজন 1-এ তোমরা শুনেছ। আবার একে অন্যের থেকে ভুল বুঝে দূরে সরে যাওয়া, সেটাও তোমরা প্রত্যক্ষ করেছ। কিন্তু আশার আলো ছিল এটাই যে ওরা আবার দীর্ঘ সময় পেরিয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অন্যের সামনে এসে দাঁড়াবে। কিন্তু ওদের সেই ভালোবাসার অনুভূতিগুলো বেঁচে আছে এখনো। এখনো ওদের দুজনের দুজনকে দেখলেই মনের মধ্যে সেই ঝড় ওঠে। আর কি সম্ভব দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসা? আচ্ছা, বহ্নি শিখার অপরাধের শাস্তি হবে না? রুদ্রজিৎ আর রায় এমনি এমনি ক্ষমা করে দেবে ওকে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের অনেক অনুরোধের পর আমরা চলে এলাম অভিমানী ভালোবাসা সিজন 2-এর প্রথম পর্ব নিয়ে। গল্প পাঠে আমি অন্তরা, সেই সঙ্গে রাইয়ের চরিত্রেও আমি রয়েছি। সঙ্গে আগের সিজনের মতোই রুদ্রজিতের চরিত্রে রয়েছে প্রীতম, আর বহ্নি শিখার চরিত্রে মধুমিতা। গল্পের লেখক প্রীতম। তাহলে চলো শুরু করা যাক ধারাবাহিক গল্পের প্রথম পর্ব। ও হো, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু, ভুলে যেও না প্লিজ। গাড়িটা একটু থামানো যাবে প্লিজ? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ভীষণ গা গোলাচ্ছে। হ্যাঁ, শিওর। গাড়িটা থামাও প্লিজ। খুব অসুবিধে হচ্ছে তোর। একটু নেমে চোখে মুখে জলের ঝাপটা দে, দেখ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আগে একটু গাড়ি থেকে নামি। তোর কি কোনোভাবে পাহাড়ি রাস্তা বলে অসুবিধে হচ্ছে? না মানে অনেকেরই এই পাহাড়ি পেঁচানো রাস্তায় এই সমস্যাটা হয়। না হলে গাড়িতে বমি হওয়ার মতো সমস্যা তোর তো ছিল না কখনোই। না, সেরকম তো কোনো ব্যাপার নয়। এই তো এনজেপি থেকে কার্শিয়াং পর্যন্ত এসেছি, তারপর কার্শিয়াং থেকে আজ কালিম্পং পর্যন্ত এতটা রাস্তা তো জার্নি করলাম, কই অসুবিধা তো কিছু হয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই মাথাটা একটু ঘুরছে। আচ্ছা, ঠিক আছে। এক কাজ কর, সামনেই তো নোকদারা লেক, গাড়িটা লেকের সামনে দাঁড়াতে বলি, ওখানে না হয় কিছুক্ষণ একটু বসে তারপর আবার জার্নি স্টার্ট করব। তাই কর। বহ্নি শিখার সাথে বোঝা পড়া সেরে নেপালি বস্তি থেকে বেরিয়ে পাইনের জঙ্গলে ঘেরা আঁকা বাঁকা রাস্তাটা সোজা এসে মিশেছে নোকদারা লেকের সামনে। চারিদিকে পাহাড় ঘেরা জলটলমলে একটা সুন্দর লেক। পার্কিংয়ে গাড়িটা দাঁড় করালো রুদ্রজিৎ। পার্কিং থেকে বেরিয়ে প্রথমেই বাঁ হাতে লেক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকা পাবলিক টয়লেট, আর পাবলিক টয়লেটের ঠিক বাইরেই ঠান্ডা জলের কল। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ফ্রেশ হতে চলে গেল রাই। কিছুক্ষণের মধ্যেই নিজেকে খানিকটা সামলে নিয়ে বেরিয়ে এলো। পাবলিক টয়লেটটা পিছনে ফেলে খানিকটা ডান দিকে এগোলেই লোহার রেলিং দিয়ে ঘেরা একটা সুন্দর লেক ভিউ পয়েন্টে লোহার বেঞ্চ করা রয়েছে চারিদিকে।
এখানে বসেই উপভোগ করা যায় গোটা লেকের সৌন্দর্য। আর এখান থেকে ডান দিকে রেলিং বরাবর রাস্তাটা দিয়ে হাঁটলে লেকের ধার দিয়ে সম্পূর্ণভাবে লেকটাকে প্রদক্ষিণ করা যায়। আরও কিছুটা সামনে এগিয়ে বাঁ দিকে টিকিট কাউন্টার। লেকের জলে বোটিং করতে গেলে এখানেই টিকিট কাটতে হয়। চারিদিকটা একবার প্রাণ ভরে দেখে নিল রাই। তারপর এক রাশ হতাশা নিয়ে ধপ করে বসে পড়ল লোহার বেঞ্চের উপর। রুদ্রজিৎ বুঝতে পারল যে এই মুহূর্তে রাইকে একটু নিজের মতোই থাকতে দেওয়া দরকার। তাই রুদ্রজিৎ রাইয়ের কাছে না দাঁড়িয়ে রেলিং বরাবর রাস্তা ধরে লেকের ধার ধরে ধরে হাঁটতে শুরু করল। কার্শিয়াং থেকে যেহেতু কালিম্পংয়ের দূরত্বটা অনেকটাই, আর তার উপর স্কুল, হোমস্টে এইসব ব্যস্ততার পর আর খুব একটা সময় পায় না, তাই রুদ্রজিৎ এই দিকে খুব একটা আসেনি। রুদ্রজিতের কাছেও এই লেকটা বেশ নতুন। হাঁটতে হাঁটতে রুদ্রজিৎ পৌঁছে গেল বোটিং কাউন্টারের কাছে। জন প্রতি মাত্র 100 টাকার বিনিময়ে 15 মিনিট বোটিংয়ের সুবিধে মিলবে। ইচ্ছে হলো নিজেকে একবার ভাসিয়ে দেবে পাহাড়ের মাঝখানে এই সুন্দর লেকের জলরাশির মধ্যে। কিন্তু একা? না না, আজ সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে ভুল বোঝাবুঝির শেষে রাইও রয়েছে ওর সাথে। রাইকেও কি সঙ্গে নেবে? কিন্তু এত বছর পর সেই বিশ্বাস, সেই ভরসা নিয়ে কি রাই এখনো রুদ্রজিতের ডাকে সাড়া দেবে? হয়তো বা ভুল বোঝাবুঝি মিটেছে, কিন্তু দূরত্ব কমেছে কি? এত বছরের এত টানাপোড়েন, এরপরও কি আবার নতুন করে সব কিছু শুরু করা সম্ভব? মানসিক দ্বিধা দ্বন্দ্ব নিয়েই রুদ্রজিৎ টিকিট কাউন্টার থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়ালো। এক মনে জলের দিকে তাকিয়ে বসে রয়েছে রাই, যেন কোনো এক গভীর চিন্তায় মগ্ন। একবার কি ডাকবে পিছন থেকে? একবার কি জিজ্ঞাসা করবে রাইকে? বড্ড হেজিটেশন হচ্ছে যে। কি করবে কি করবে না ভাবতে ভাবতেই একবার গলা খাঁকালো রুদ্রজিৎ। ও, তুই কোথায় ছিলিস? এই তো ওই লেকের পাশের রাস্তাটা দিয়ে ওই বোটিং কাউন্টারের কাছে পর্যন্ত গিয়েছিলাম। ডাকছিলি তুই? না না, আসলে আমি বসেছিলাম, কিন্তু দেখলাম তুই আশেপাশে কোথাও নেই। আচ্ছা, শরীর এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। রাই, বল। আচ্ছা, তুই এখনো জলে ভয় পাস? পাই তো। তোর এখনো মনে আছে? সবটা মনে আছে রাই। আচ্ছা, বলছি, যাবি কোথায়? বোটিং করতে। ওরে বাবা রে, না না না, সে একেবারেই সম্ভব নয়। এইসবে আমার বাবা প্রচণ্ড ভয়। না না বাবা, আমি যাব না। আরে আমি তো আছি। জানি তো, তুই তো একদম দক্ষ নাবিক, তাই না? এভাবে আন্ডার এস্টিমেট করিস না। এককালে কিন্তু সুইমিংয়েও এক্সপার্ট ছিলাম। ভরসা করতে পারছিস না বল? না রে না, আসলে আমার ভয় করে ভীষণ। চল না, শুধু প্যাডলিং করতে হবে, বাস। বাকিটা আমি বুঝে নেব। আরে আমি তো প্যাডলিং করবই, তার সাথে লিভারটাও আমার হাতেই থাকবে, চিন্তা করিস না। কি ছেলে মানুষই করছিস বলতো? আরে এখন কি আমাদের আর সেই বয়স আছে রে? আরে রাই, তুই তো বলতি এক সময়, এজ ইজ জাস্ট আ নাম্বার। অনেক কিছুই তো বলতাম, যত জ্ঞানের কথা। সেসব দিন গেছে রে। এখন বাস্তবটাকে আরো নতুন করে চিনতে শিখেছি। এত ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই জায়গায়, বুঝলি? এখন আর সব ডায়লগ আসে না। বড় বেশি বুড়ি হয়ে গেছিস জানিস। আরো একটা বার চল না, ফিরে যাই সেই দিনগুলোতে। সত্যিই কি সম্ভব নয় রে? আচ্ছা রুদ্র, ধর একটা আয়না যদি ভেঙে যায়,
পরিস্থিতি সামলে উঠেও তাকে জোড়া লাগানো কি সম্ভব? এই তো বললি জ্ঞানের কথা নাকি আজকাল বলিস না। তাহলে এসব কি? হ্যাঁ, তোর না এই ভোজকেমিটা কোনোদিন গেল না। শোন, কারোর জন্য নিজেকে বদলাই কি করে বলতো? চারপাশের তো অনেক কিছুই বদলে গেছে। পরিবেশ, পরিস্থিতি, মানুষজন, তাদের চিন্তা ভাবনা, সবটা। কিন্তু আমি বদলাইনি। সেদিনও যা ভেবেছিলাম, যা ভাবতাম, আজও তাই ভাবি, সেভাবেই চিন্তা করি। তাই জন্যই কিন্তু আমার প্রমিস আমি রেখেছি। কি প্রমিস রেখেছিস? পাহাড়ে এসে সংসার পাতার প্রমিস, তাই তো? একা একা? ধুস, কোথায় একা? স্মৃতিগুলো তো সব সঙ্গেই ছিল, একেবারে টাটকা। থাক থাক, অনেক হয়েছে। চল, বোটিং না করলেই তুই তো সেই এক ঘ্যান ঘ্যান করেই যাবি। চল চল। সত্যি যাবি? অগত্যা। দুজন খানিক কথোপকথনের পর অবশেষে টুকটুক করে পৌঁছে গেল বোটিং কাউন্টারের কাছে। রুদ্রজিৎ কাউন্টারে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার ভদ্রলোককে রিকোয়েস্ট করল ওর ফোনে যেন বোটিংয়ের কিছুটা অংশ ভিডিও করে দেওয়া হয়। ভদ্রলোকও রাজি হলো। রুদ্রজিৎ তার হাতে ফোনটা দিয়ে চেপে বসল বোটে। ওঠার সময় অবশ্য প্রথমেই বেশ টলমল করে উঠেছিল বোটটা। নিজেকে সামলাতে না পেরে বেখেয়ালে হাতটা বাড়িয়ে দিয়েছিল রাই। আজ এত এত বছর পর আবার সেই হাতটাই অনেকটা ভরসা দিয়ে চেপে ধরেছে রুদ্রজিৎ। দুজনেই শরীরে বোধহয় বিদ্যুৎ স্ফুলিঙ্গ অনুভব করছিল সেই মুহূর্তে। হয়তো এটাই ওদের নতুন পথের জার্নি, আবার নতুন করে শুরু। লেকের টলমলে জলে ওরা দুজন ভেসে বেড়াচ্ছে। প্যাডেলিং করছে রুদ্রজিৎ, আর তার সঙ্গে স্টিয়ারিংয়ের মতো লিভারটা নিজের হাতে নিয়েছে রাই। দুজনের যুগ্ম পরিচালনায় বোট ভেসে চলেছে পাহাড় ঘেরা লেকের মধ্যে দিয়ে। মাঝে মাঝে স্টিয়ারিংয়ের সামনেই হাতের উপর হাত পড়ছে রুদ্রজিতের। আবার প্যাডেলিং করার সময় রুদ্রজিতের বাঁ পাটা স্পর্শ করে গেছে রাইয়ের ডান পায়ের তালুতে। আবারও চমকে গিয়ে দুজনেই সরিয়ে নিয়েছে নিজেদেরকে। দীর্ঘশ্বাস পড়েছে দুজনেরই। দুজনের দৃষ্টি অনেক দূরে গিয়ে থমকে গিয়েছে। হঠাৎ করেই বেখেয়ালে টালমাটাল হয়ে উঠেছে বোট। আবার সামলে নিয়েছে রুদ্রজিৎ। ঠিক যেন এটাই জীবন। একজন দিক নির্ধারণ করবে, আর একজন সেই সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে। দুজনের যুগ্ম পরিচালনায় গড়ে উঠবে স্বপ্ন। আর একটু টালমাটাল অবস্থায় পড়লেই দুজনে মিলেই সামলে নেবে পরিস্থিতি। এমনটাই তো চেয়েছিল দুজনে, কিন্তু হলো কই? জীবন শিখিয়ে দিয়ে গেছে অনেক কিছু, আবার হয়তো এখনো অনেক কিছুই শেখার বাকি, দেখার বাকি। এই নিয়েই তো জীবন। আকাশ পাতাল ভাবনা নিয়েই বোট ভিড়ল তীরে। দুজনেই একে অন্যের ভরসার হাতের উপর ভর করে নেমে এলো বোট থেকে। সূর্য ডুবে আসছে, রোদের প্রখরতা আর নেই। পার্কিংয়ের দিকে পা বাড়ালো দুজনে। পার্কিংয়ের ঠিক বাইরেটাতেই ডান দিকে একটা ছোট্ট দোকান। খাওয়া হয়নি অনেকক্ষণ, খিদে পেয়ে গেছে দুজনেরই খুব। আজকে তো লাঞ্চ করাই হলো না। খিদে পেয়েছে তোর? হ্যাঁ, তা তো পেয়েছে বটেই। তোর? অনেকক্ষণ খিদে পেয়েছে। চল না, কিছু খেয়ে নেওয়া যাক। ছোট্ট পাহাড়ি দোকান, গরম ধোঁয়া ওঠা ভেজ মোমো আর চিকেন মোমো, সঙ্গে পাহাড়ি স্টাইলে বানানো নুডলস আর ধোঁয়া ওঠা দার্জিলিং চা। অর্ডার করলো নিজেদের জন্য। ড্রাইভার রঘুবীরের অবশ্য এই দোকানদার মহিলার সঙ্গে অনেক দিনের চেনা জানা। ওরা স্থানীয় ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলে অর্ডার ফাইনাল করলো। এই ছোট্ট দোকানটায় মোমো, নুডলস, চা এছাড়াও পাওয়া যায় অনেক রকম পাহাড়ি চিপস, আর সঙ্গে বিভিন্ন রকম পাহাড়ি আচার, হজমিগুলি। কয়েক প্যাকেট হজমিগুলি আর কিছু পাহাড়ি চিপস কিনে নিল রুদ্রজিৎ।
তোর এখনো চিপস খেতে ভালো লাগে? আর তুই আচার পছন্দ করিস এখনো? হ্যাঁ, করি তো। তোর সেই মাউন্টেন ক্যাফেটার কথা মনে আছে? তার থাকবে না? কত স্মৃতি বলতো ওই ছোট্ট ক্যাফেটার মধ্যে। কত নির্জন দুপুরবেলা কাটিয়েছি, কত সুন্দর মুহূর্তের সাক্ষী ওই ক্যাফেটা। খুব মনে হয় জানিস, আরও একবার ফিরে যাই সেই কলেজ বেলার দিনগুলোতে। ওই ক্যাফেটাতে আরও একবার বসে যদি দার্জিলিং চায়ের কাপে আবার চুমুক দিতে পারতাম, কি ভালোটাই না হতো বল। সে উপায় নেই রে রুদ্রজিৎ, ওই ক্যাফেটার আর কোনো অস্তিত্বই নেই। ওইখানে একটা বড় মল হয়েছে এখন। ওই জায়গাটার চেহারাটাই বদলে গেছে, দেখলে চিনতেই পারবি না। মাই গুডনেস, কি বলছিস রাই? ওই ক্যাফেটা আর নেই? হ্যাঁ, সত্যিই তো, কতদিন আগের কথা বলতো। সব স্মৃতিগুলোই যেন একদিন এভাবেই নিশ্চিহ্ন হয়ে যায়। খানিক নিস্তব্ধতা, তারপর খাওয়া দাওয়া শেষে আবারও গাড়ি চেপে রওনা হলো ওরা। ঋষভ হয়ে লাভার পাইন ঘেরা রাস্তাগুলো যেন নির্জনতার মধ্যে একটা অদ্ভুত মুক্তির আনন্দ লুকিয়ে রেখেছে। প্রতিটা বাঁকে বাঁকে এর একটা আলাদা সৌন্দর্য। তার রূপের বর্ণনা ভাষায় প্রকাশ করা অসম্ভব। লাভার রাস্তাটায় যখন সন্ধে নেমে আসে, তখন আরও বেশি মায়াময় আর নির্জন লাগে। এ যেন এক হারিয়ে যাওয়ার আনন্দ জোগায় মনে। মিনিট 40 পর গাড়ি এসে থামল লাভা মনেস্ট্রির সামনে। একবার ভিতরে না ঢুকলে বোধহয় লাভা আসাটা একেবারেই বৃথা হয়ে যায়। যদিও রাই মনে মনে বেশ টায়ার্ড হয়ে রয়েছে, নামতে চায়নি, কিন্তু রুদ্রজিৎ বলল, ওরে একবার লাভা মনাস্ট্রির ভেতর থেকে ঘুরে আয়, না হলে এক অভূতপূর্ব সৌন্দর্য থেকে বঞ্চিত থেকে যাবি। তাড়াতাড়ি যা, কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, সন্ধে নেমে আসছে। এবার কিন্তু ননস্টপ ড্রাইভ করতে হবে, কার্শিয়াং পৌঁছানোর রাস্তাটা অনেকটা এখনো। থাক না, অন্য কোনো দিন যাব। আরে বাবা, একবার চট করে যা, ঘুরে চলে আয়। আসলে রুদ্রজিৎ বরাবরই ভগবান বুদ্ধের ভক্ত। এমনকি বেশ কয়েকবারও ভেবেছিল যে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়ে সন্ন্যাস যাপন করবে, কিন্তু চাইলেই কি আর তা হয়? বোধহয় জীবনের সমস্ত পিছুটান এখনও কাটিয়ে উঠতে পারেনি রুদ্রজিৎ। তবু পাহাড়ে থাকার দরুন মনেস্ট্রি দেখলেই টুক করে একবার ঢুকে পড়ে ভিতরে, আর নত জানু হয় বৌদ্ধ মূর্তির সামনে। আজও তাই বুদ্ধের আশীর্বাদ নিয়ে ওরা দুজনেই এগিয়ে চলল কার্শিয়াংয়ের পথে। প্রায় ঘন্টা তিনেক পর গাড়ি এসে পৌঁছল কার্শিয়াং রেল স্টেশনের সামনে, ঠিক যেখান থেকে আজ প্রায় বছর 14 আগে শুরু হয়েছিল ওদের দুজনের একসাথে স্বপ্ন দেখা। আর সেখানেই ভুল বোঝাবুঝির পর শেষ হয়ে গিয়েছিল সব স্বপ্ন, আর আলাদা হয়ে গিয়েছিল দুজনের দুটো রাস্তা। তবুও আজও দুজনের কাছেই কার্শিয়াং স্টেশনটা সমানভাবেই নস্টালজিয়া বয়ে আনে। প্রায় প্রতিদিন রুদ্রজিৎ অফিস যাতায়াতের পথে স্টেশনটাকে দেখে চোখ ভরে। একটা কথা বলি? বল না, তুই হঠাৎ এত ফর্মালিটি করছিস কেন? বল, কি বলবি? সেদিন যখন তুই কার্শিয়াং স্টেশনের সামনে থেকে আমার হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সিটা ধরলি, ওই ট্যাক্সিটার ফ্রন্ট সিটে ড্রাইভারের ঠিক পাশে আমিই বসেছিলাম। প্রথমটায় বুঝতে না পারলেও পরে লুকিং গ্লাসটায় দেখে তোকে চিনে নিতে অসুবিধে হয়নি। তারপরেই হঠাৎ করে প্রচণ্ড ভয় পেয়ে যাই জানিস। চিমনি গ্রামটায় আসার আগেই ড্রাইভারকে গাড়িটা থামাতে বলি, আর কোনো ক্রমে গাড়ি থেকে নেমে পড়ি। ভাগ্যিস তুই খেয়াল করিসনি। ও আচ্ছা, হ্যাঁ তাই তো মনে পড়েছে। এক ভদ্রলোক বসেছিল ড্রাইভারের পাশে। সে হঠাৎ করেই একটা অদ্ভুত জায়গায় নেমে গেল।
তারপর ওই ড্রাইভারও আমাদের বলছিলেন যে স্যার এখানে নামেন না, আজ হঠাৎ করেই নেমে কেন গেলেন কে জানে। তুই এত ভীতু কেন রে? সেদিন আমাকে দেখেও কথা বললি না? আচ্ছা, আর যদি দেখা না হতো কি করতিস? দেখা হওয়াটা হয়তো কপালে ছিলই, না হলে কি আর এত বড় কোইন্সিডেন্স হতে পারে বল? তুই এত এত হোমস্টে ফেলে শেষে কিনা সেই রুদ্রজিৎ সেনগুপ্তর হোমস্টেটাই বুক করলি। আর আমি তো সেদিন খুব হকচকিয়ে গিয়ে কি করব ভেবেই উঠতে পারছিলাম না, তাই ভাবলাম নেমে যাই। আসলে তখনই অতীতের স্মৃতিগুলো তাড়া করে বেড়াচ্ছিল রে আমায়। যদি আবার তোর মুখোমুখি হই, আবার তুই অস্বীকার করিস। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। দীর্ঘশ্বাস ফেলে জানলার কাঁচটা নামিয়ে দিল রাই। ততক্ষণে অবশ্য গাড়ি ডাউহিল রোড ক্রস করে প্রায় হোমস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে। হোমস্টেতে যখন ওরা পৌঁছলো তখন প্রায় সন্ধে 7টা। সারা দিনের জার্নির ধকলে রাই বেশ টায়ার্ড। এক কাজ কর, রুমে গিয়ে ফ্রেশ হয়ে যা, তারপর একটু কষ্ট করে নিচে নেমে আয় ডাইনিং হলে। আমি রিসেপশনে বলে দিচ্ছি গরম গরম চা আর কিছু ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে দিক। ফায়ারপ্লেসটাও আমি একটু জ্বালিয়ে দিতে বলি। সম্মতি জানিয়ে উপরে চলে গেল রাই। জামা কাপড় বদলে একটা কোঅর্ড সেট আর তার উপর একটা উলেন জ্যাকেট চাপিয়ে নেমে এলো ডাইনিং হলে। অন্যান্য গেস্টদের সঙ্গে টুকটাক কথোপকথন সেরে চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ সেখানে থেকে রুদ্রজিৎকে বলল, এবার ঘরে যাই বুঝলি, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, খুব ঘুম পাচ্ছে। সে কি রে, আজকে তো সেভাবে লাঞ্চ করা হয়নি, ডিনারটা অন্তত। না রে, আজ আর কিছু খেতে ইচ্ছে করছে না। এমনিতেই অত বেলায় মোমো নুডলস এত কিছু খেয়ে ফেললাম, আবার এখন এতগুলো অনিয়ন পকোড়া, এরপর আবার ডিনার করার জায়গা নেই রে পেটে। আচ্ছা, তাহলে বরং ঘুমিয়েই পড়। এই কিছু দরকার হলে একবার ডাকিস প্লিজ। আর হ্যাঁ শোন, কাল সকালে কখন উঠবি? যাবি ইগলস ক্র্যাগে? ইগলস ক্র্যাগ? সেই কত গল্প, কত স্মৃতি বল। হ্যাঁ রে, চল না, ওই চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ লাগবে কিন্তু। বেশ, গুড নাইট। ঘুম পেয়েছে বলে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল ঠিকই, কিন্তু সারা রাত না ঘুমিয়েই কাটালো রাই। কত রকম চিন্তা যে ভিড় করে আসছিল মাথায়, তা বলে বোঝাতে পারবে না। ঠিক ভুল সব কিছু বিচার বিবেচনা কিছুতেই যেন মিলছে না, কোনোভাবেই হিসেব মেলাতে পারছে না কোনো কিছুতেই। জীবন যেন এক অদ্ভুত পরিহাস করছে ওর সঙ্গে। যা চোখে দেখেছে তাও ভুল, যা কানে শুনেছে তাও ভুল। দেখার আড়ালে অনেক অদেখা জিনিস থেকে যায়, হয়তো পুরোটা না দেখা গেলে ভুল বোঝাবুঝি ভবিতব্য। 7-5 ভাবতে ভাবতে গোটা রাত কাটল রাইয়ের। রুদ্রজিতের অবশ্য আজ ঘুম হয়েছে বেশ গভীর, যেন বহু বছর পর বুকের ওপর থেকে একটা পাথরের মতো বোঝা নেমে গেছে। আর যাই হোক, অন্তত রাই আর ওকে ভুল বুঝে নেই, এটাই ভেবে শান্তি পাচ্ছে রুদ্রজিৎ। সব পরিস্থিতি আবার আগের মতো করে নেবে ও। আবার রাইকে নিজের করে পাওয়ার আশাটা ধিক ধিক করে জ্বলছে মনের গভীরে। মাঝের কিছুটা সময় ওরা হারিয়ে ফেলেছে ঠিকই, সব দুঃস্বপ্নের স্মৃতি ভেবে ভুলে যাবে দুজনে, এমনটাই চিন্তা করে একটা ভীষণ উত্তেজনা অনুভব করছে রুদ্রজিৎ। প্রচণ্ড এক্সাইটেড হয়ে ভোরবেলা 4:30 অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়ল রুদ্রজিৎ। তারপর চটপট ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে গেল রাইয়ের ঘরে। ঘড়িতে এখন সবে মাত্র 5টা 20।
সবে সবে ভোরের আলো ফুটে রাতের অন্ধকার কেটে যাচ্ছে। দরজায় টোকা দিল রুদ্রজিৎ। কোনো সাড়া পেল না ভেতর থেকে, তাই আরও একবার দরজা ধাক্কালো রুদ্রজিৎ। দরজাটা আপনা থেকেই খুলে গেল। ভিতরে কেউ নেই। জিনিসপত্র পরিপাটি করে গোছানো, নেই কোনো লাগেজ। টেবিলের পাশের সুইচবোর্ডটায় লাইটটা জ্বালতেই শুধু দেখতে পেল টেবিলের উপর রাখা একটা সাদা কাগজ। গোটা ঘরে তখনও রাইয়ের পারফিউমের গন্ধটা মলিন হয়ে যায়নি। রুদ্র, নতুন করে মায়ায় জড়াতে চাই না। জীবন শিখিয়েছে অনেক কিছুই। ঠকেছি কখনো, কখনো বা পেয়েছি অনেক কিছু না চাইতেই। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ সত্যি বড় বিষণ্ণ, বড় ক্লান্ত আমি। তবে একটা ব্যাপারে ভীষণ রকমের প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি। যে বহ্নি শিখা এই এতগুলো বছর নষ্ট করে দিল আমাদের জীবন থেকে, সেই বহ্নি শিখাকে উপযুক্ত শাস্তি দেওয়াটা খুব দরকার। শুধুমাত্র ক্ষমা চেয়ে পার পেয়ে যেতে পারে না ও। তাই চললাম সঠিক বিচারের আশায়। চিন্তা করিস না, সব ন্যায় বিচারের শেষে যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। ভালো থাকিস, রাই। সব ঠিক হতে হতেও আবার যেন ঘেঁটে গেল জীবনটা। পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। হালকা লাগছে রুদ্রজিতের। মাথাটা কেমন ঘুরছে। ধপ করে বসে পড়ল টেবিলের পাশে রাখা চেয়ারটায়। সারা রাতের উত্তেজনা, নতুন করে স্বপ্ন বোনা, আবারও ইতি টানতে হবে সবকিছু থেকে। সত্যি কি জীবন কোনোদিন এতটুকু সদয় হবে না ওর প্রতি? ভাগ্যের পরিহাস বারবার এভাবেই চলতে থাকবে ওর সাথে? না না, এই সব প্রশ্নের উত্তর একই পর্বে কি করে দিই বলুন? সব প্রশ্নের উত্তর পেতে শুনতে হবে ধারাবাহিক গল্প অভিমানী ভালোবাসা সিজন 2 এর দ্বিতীয় পর্ব, আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। অভিমানী ভালোবাসার সিজন 2 এর প্রথম পর্ব আজ এই পর্যন্তই। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করতেই হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলের স্ক্রিনে। আপনারা তো জানেনই, ভালোবাসার মরশুম ইউটিউব চ্যানেলের পাশাপাশি এখন কিন্তু ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। এই ওয়েবসাইট লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও, সম্ভব হলে ফলো করে দেবেন ওখানেও। যেতে যেতে প্রতি পর্বের মতো আজও একটা প্রশ্ন করে যাই। নোক দ্বারা লেকে বোটিং করার জন্য পার হেড কত টাকা করে চার্জ করা হয়েছিল? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন আপনার উত্তরটা। প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এতটুকুই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। আর তারপর অভিমানী ভালোবাসা ধারাবাহিক গল্পের সিজন 2 দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন আর ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।